ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। ক্লাস 11-এর নিউ সিলেবাসের ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিক দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এই প্রবন্ধটির ফার্স্ট প্যারা এবং সেকেন্ড প্যারা লাইন বাই লাইন বাংলা অর্থ সহ এবং এক্সপ্লেনেশান আগের ভিডিওতে দেওয়া রয়েছে এবং সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আজকে শুরু করছি 3 নম্বর প্যারা থেকে। চলো শুরু করা যাক। হি হ্যাড এ হোল হার্টেড, হি হ্যাড তার ছিল, অর্থাৎ স্বামী বিবেকানন্দের ছিল এ হোল হার্টেড কন্টেম্পট, হোল হার্টেড গভীর, কন্টেম্পট ঘৃণা। স্বামী বিবেকানন্দ গভীরভাবে ঘৃণা করতেন ফর হোয়াট হি রিগার্ডেড, যেটাকে তিনি মনে করতেন অ্যাজ স্কুইমিসনেস অর মকিসনেস, যেটাকে তিনি খুঁতখুঁতানি অথবা মকিসনেস বা ন্যাকামি বলে মনে করতেন। এই খুঁতখুঁতে ভাব বা ন্যাকামি, অর্থাৎ কোনো বিষয় নিয়ে আমরা অত্যধিক ন্যাকামি করি যে এটা ভালো, এটা খুব খারাপ, কিন্তু সেটা যেটা আমরা বলি সেটা আমরা নিজেরা মানি না, এটাই ন্যাকামি। তো যাদের মধ্যে এই খুঁতখুঁতে ভাবটা ছিল অত্যধিক এবং ন্যাকামি ছিল, এটা স্বামী বিবেকানন্দ ঘৃণা করতেন তাকে। এরপরে সিস্টার নিবেদিতা একটা ঘটনার বর্ণনা করেছেন, সেটা আমরা দেখে নিই। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি অল্প কথা আমার ওপরে খরচ করলেন, অর্থাৎ আমাকে বেশি কিছু বললেন না। হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে এলাম, উইথ মাই ডিফিকাল্টিজ, আমার সমস্যাকে নিয়ে, অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস, পশু বলিদান, পশু বলিকে নিয়ে ইন দ্য টেম্পল, মন্দিরে। হিন্দু ধর্মে বিভিন্ন পুজোতে, বিশেষ করে কালী পুজো এবং আরও কিছু পুজোতে বলি দেওয়ার একটা, পশু বলির একটা প্রচলন রয়েছে। তো এই সমস্যা নিয়ে যখন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছে গেলেন, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে বেশি কিছু বললেন না। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো উল্লেখ করলেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি করতে পারতেন। অর্থাৎ তিনি উল্লেখ করতে পারতেন, কি উল্লেখ করতে পারতেন? টু দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটার কথা, দ্যাট যে মোস্ট অফ আস, আমাদের অধিকাংশ জন, এরপর ডাবল কমার মধ্যে যেটা আছে লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, এটা একটু পরে পড়ছি, তারপরেরটা পড়ি তাহলে মিনিংটা বুঝতে সুবিধা হবে। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো উল্লেখ করলেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেমনটা তিনি করতে পারতেন, অর্থাৎ তিনি উল্লেখ করতে পারতেন, কি উল্লেখ করতে পারতেন? টু দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটার কথা, দ্যাট মোস্ট অফ আস, যে আমাদের অধিকাংশ জন, ডাবল কমার মধ্যে যেটা আছে পড়ছি না, হ্যাভ নো হেজিটেশন, আমাদের অধিকাংশ জন কোনো ইতস্তত করি না, ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ, অর্থাৎ পশু বা প্রাণীর মাংস খাওয়ার জন্য তাদেরকে হত্যা করতে আমরা কিন্তু ইতস্তত করি না। সিস্টার নিবেদিতা, আজকে স্বামী বিবেকানন্দ বলছেন যে সিস্টার নিবেদিতা, তিনি মন্দিরে কেন পশু বলি দেওয়া হচ্ছে এই নৃশংসতা নিয়ে তিনি স্বামী বিবেকানন্দের কাছে কমপ্লেন করতে গেছেন। তো স্বামী বিবেকানন্দ এই কমপ্লেনের প্রত্যুত্তরে বলতে পারতেন যে কই খাওয়ার জন্য যে অসংখ্য প্রাণী বা পশুকে হত্যা করা হচ্ছে সেই ব্যাপারে তো তোমরা কিছু বলো না। এই ঘটনার কথা তিনি উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি উল্লেখ করলেন না। এবার ডাবল কমার মধ্যে কী লেখা আছে? লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, সশব্দে জোরে আমরা যেমনটা করতে পারতাম, আমরা আক্রমণটা করতে পারতাম। যদি আমরা হতাম, আমরা হলে কি হতো না, আমরা হলে এইটা বলতাম, ওই তোমরা এখন পশু নিজেদের খাওয়ার জন্য প্রাণী হত্যা করো, কই সেই ব্যাপারে তো তোমাদের কিছু বলার থাকে না, তখন তো কিছু মনে করো না। আমরা এইভাবে জোর দিয়ে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু তিনি কোনো করলেন না এবং এই ঘটনাটার প্রতি তিনি উল্লেখও করলেন না। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্কে গেলেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, তিনি সহজে করতে পারতেন, তর্কটা করতে পারতেন, যুক্তি দিতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন মানে অধপতন, অবনমন
অফ বুচার, কসাই অ্যান্ড দ্য স্লটার হাউস এবং কসাইখানা আন্ডার দ্য মডার্ন সিস্টেম, আধুনিক যে পদ্ধতি, আধুনিক সভ্যতা, সেখানে কসাই এবং কসাইখানার যে অধপতন হয়েছে এ বিষয়ে তিনি উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি কি বললেন? যখন সিস্টার নিবেদিতা তার কাছে গেলেন, তিনি কি বললেন? তিনি বললেন যে হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। খুব ইম্পর্টেন্ট লাইন, যে একটু রক্ত অসুবিধা কি? টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটাকে সম্পূর্ণ করতে হোয়াই নট এ লিটল ব্লাড, একটু রক্ত যদি প্রয়োজন হয় তাতে অসুবিধাটা কি? এখানে ছবি সম্পূর্ণ করতে বলতে পূজার্চনার পদ্ধতিটাকে সম্পূর্ণ করতে, যে পদ্ধতিতে যে উপায়ে কোনো কিছুর আরাধনা করা হচ্ছে, পূজার্চনা করা হচ্ছে, এই ছবিটাকে সম্পূর্ণ করতে যদি একটু রক্তের প্রয়োজন হয় তাতে অসুবিধা কি? ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই, এটাই ছিল তার একমাত্র সরাসরি উত্তর টু মাই অবজেকশনস। আমি যে অবজেকশন করেছিলাম, অভিযোগ করেছিলাম, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সরাসরি এই উত্তরটি দিলেন যে একটু রক্ত যদি লাগে তো অসুবিধা কি ছবিটাকে সম্পূর্ণ করতে। তো সত্যি সত্যি কি স্বামী বিবেকানন্দ পশু বলিদান এই রক্তপাতের পক্ষে ছিলেন? না, পক্ষে ছিলেন না। তিনি তার যে ক্ষোভটা সেটা তিনি প্রকাশ করলেন যে তোমরা সবাই নিজেদের যে খাওয়ার জন্য পশু বলি দিয়ে চলেছ, অথচ তার বেলা তোমাদের কোনো প্রতিবাদ নেই। এই কথাটাকে তিনি ঘুরিয়ে প্রকাশ করলেন যে হোয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, কেন একটু রক্ত নয় টু কমপ্লিট দ্য পিকচার, এই ছবিটাকে সম্পূর্ণ করতে। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, খুব কষ্ট করে, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, তার কাছ থেকে বুঝতে সক্ষম হলাম, এলিসিটেড উপলব্ধি করলাম, বুঝতে পারলাম তার কাছ থেকে, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের কাছ থেকে, ডিসাইপল শিষ্য, তার কাছ থেকে বলতে স্বামী বিবেকানন্দের কাছ থেকে, এবং শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের কাছ থেকে, সিটিং নিয়ার হিম, যিনি তার কাছে বসেছিলেন, স্বামী বিবেকানন্দের কাছে বসেছিলেন, তাদের কাছ থেকে আমি বুঝতে পারলাম দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস, প্রকৃত ঘটনাগুলো, অব মোর অস্টিয়ার সাইট, আরও কঠিন দিক, অব কালী ওয়ার্শিপ, কালী পুজোর যে আরও কঠিন দিকগুলো রয়েছে, আরও কঠিন তত্ত্বগুলো রয়েছে, সেই তত্ত্বগুলো সম্বন্ধে আমি জানতে পারলাম। দ্যাট সাইড, কালী পুজোর সেই তত্ত্ব, হুইচ হ্যাজ ট্রান্সেটেড, যেটা অতিক্রম করে গেছে দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, কালী পুজোর সেই দিকটা, পূজার্চনার সেই তাত্ত্বিক দিকটা, সেই আরও জটিল দিকটা, যে জটিল দিকটা স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যের বলিদানকে অতিক্রম করে গেছে। অর্থাৎ শুধুমাত্র কালী পুজোর জন্য যে পশু বলি প্রয়োজন, এটা যে একমাত্র উপকরণ নয়, একমাত্র উপাদান নয়, পুজোর জন্য কালী পুজোর যে আরও গূঢ় ব্যাপারগুলো রয়েছে, সেই ব্যাপারগুলো সম্বন্ধে জানতে পারলাম, এবং সেই ব্যাপারগুলো এই পশু বলির থেকেও আরও অনেক গুরুত্বপূর্ণ, হুইচ হ্যাজ ট্রান্সেডেড, যেটা অতিক্রম করে গেছে দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যের স্যাক্রিফাইসকে, অন্যের বলিদানকে। হি টোল্ড মি, তিনি আমাকে বললেন, হাওয়ার যাই হোক, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনোই সহ্য করতেন না, দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য, তিনি কখনোই সহ্য করতেন না যে ব্লাড অফারিং, রক্তের অঞ্জলি, রক্তদান, কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড কালী, যে রক্তের অফারিং, রক্তাঞ্জলি দেওয়া হতো ডেমন্স হু মেড কালী, ভূতেদের উদ্দেশ্যে, অশুভ শক্তির উদ্দেশ্যে, যারা কালীর রক্ষী ছিল, সেই ভূতেদের উদ্দেশ্যে যে রক্ত দেওয়া হতো, এটা তিনি কখনো সহ্য করতেন না, তিনি তার পক্ষে ছিলেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, এটা তো ডেভিল বা শয়তানের পুজো। হি হ্যাড নো প্লেস ফর ইট, তার কাছে এটার কোনো জায়গা ছিল না।
হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি, তার নিজের প্রচেষ্টা ছিল কনস্ট্যান্টলি, তিনি প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, টু ব্যানিশ নির্বাসিত করতে, ফিয়ার ভয়কে, উইকনেসকে দুর্বলতাকে, ফ্রম হিজ ওন কনসাসনেস তার নিজের সচেতনতা থেকে। অর্থাৎ তিনি নিজে সবসময় চেষ্টা করে গেছেন, কি চেষ্টা করে গেছেন? তার নিজের চেতনা থেকে ভয়কে তাড়াতে, দুর্বলতাকে তাড়াতে, অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার, এবং তিনি সবসময় চেষ্টা করে গেছেন টু লার্ন, শিখতে, টু রেকগনাইজ দ্য মাদার, মাকে কিভাবে চিনতে হবে, অ্যাজ ইনস্টিংটিভলি, ততটাই সহজাতভাবে, ইন এভিল, খারাপের মধ্যে, টেরার, আতঙ্কের মধ্যে, দুঃখের মধ্যে, অ্যানাইহিলেশন, ধ্বংসের মধ্যে, অ্যাজ ইন দ্যাট, ঠিক যেমনটা আমরা উপলব্ধি করি সেই সমস্ত জিনিসের মধ্যে, হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেটা আনন্দ এবং মিষ্টত্ব সৃষ্টি করে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে তিনি সবসময় চেষ্টা করে গেছেন মায়ের উপস্থিতিটাকে বোঝার জন্য সহজাতভাবে, অশুভ শক্তির মধ্যে, আতঙ্কের মধ্যে, দুঃখের মধ্যে, ধ্বংসের মধ্যে, ঠিক যেমনভাবে আমরা সেই জিনিসের মধ্যে উপলব্ধি করি যেটা আমাদের কাছে আনন্দ নিয়ে আসে, মিষ্টত্ব নিয়ে আসে। অর্থাৎ ভালো কিছুর মধ্যে যেরকম মায়ের উপস্থিতি রয়েছে, সেরকম খারাপের মধ্যে, অশুভের মধ্যে, ধ্বংসের মধ্যেও যে মায়ের উপস্থিতি রয়েছে, এটা তিনি বোঝার চেষ্টা করেছেন প্রতিনিয়ত। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াচ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে, ওয়ান থিং, একটা জিনিস, হি কুড নট অ্যাওয়ে উইথ, যেটা তিনি সহ্য করতে পারতেন না, সেই জিনিসটা কী ছিল না, অ্যানি সর্ট অফ ওয়াটারিং ডাউন, ওয়াটারিং ডাউন মানে অধপতন, ছোট করে দেখানো, অফ দ্য গ্রেট কনসেপশন, এই যে মহান ধারণা, ভারতবর্ষের আধ্যাত্মিকতার এই যে মহান ধারণা, এই মহান ধারণার কোনো ওয়াটারিং ডাউন বা অপমান তিনি সহ্য করতে পারতেন না। ফুলস, বোকা, হি এক্সক্লেমড ওয়ান্স, হঠাৎ একবার তিনি বলে উঠলেন যে বোকা, অ্যাজ হি ডুয়েলড ইন কোয়াইট টক, যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন, দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল, ভয়ঙ্করের পূজার্চনা সম্বন্ধে, এখানে ভয়ঙ্কর বলতে কে, দ্য টেরিবল, মা কালী, মা কালীর পূজার্চনা সম্বন্ধে, বিকামিং ওয়ান, অথবা একাত্ম হওয়া সম্বন্ধে, বিকামিং হওয়া ওয়ান, মিশে যাওয়া সম্বন্ধে, উইথ দ্য টেরিবল। একদিন যখন তিনি সেই ভয়ঙ্করের পূজার্চনা সম্বন্ধে কথা বলছিলেন এবং কিভাবে সেই টেরিবলের সঙ্গে মিশে যাওয়া যাবে, একাত্ম হওয়া যাবে, এই বিষয়ে কথা বলছিলেন, হঠাৎ তিনি বলে উঠলেন, ফুলস, বোকা, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, তারা পরিয়ে দেয় একটা ফুলের মালা, রাউন্ড দাই নেক, তোমার গলার চারিদিকে, দাই নেক, তোমার গলা, তোমার গলা বলতে মা কালীর গলা। তবে অরিজিনাল যে সিস্টার নিবেদিতার যে অরিজিনাল এসেটা রয়েছে, সেখানে কিন্তু এখানে ফুলের মালা নয়, এখানে গার্ল্যান্ড অফ স্কাল আছে, মুন্ডমালা। এখানে আমাদের যেটা আছে সেটা আমরা পড়তে হবে আমাদেরকে, যে দ্য পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, তারা বলতে ভক্তরা পরিয়ে দেয় গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, ফুলের মালা, রাউন্ড দাই নেক, তোমার গলার চারিদিকে, অ্যান্ড দেন, তারপরে স্টার্ড ব্যাগ ইন টেরার, ভয়ে ভয়ে তোমার দিকে তাকায়, কল দি মার্সিফুল, তোমাকে করুণাময় বলে সম্বোধন করে। সত্যি অদ্ভুত না? মা কালীকে এখানে ফুলের মালা যদিও আছে, কিন্তু অরিজিনালি হচ্ছে মুন্ডমালা পরিয়ে দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তারপরে মায়ের দিকে ভয়ে ভয়ে তাকায় তারা, ভক্তির পরিবর্তে ভয়ের সঙ্গে মায়ের দিকে তাকায়, আর মাকে বলে পরম করুণাময়। অ্যান্ড অ্যাজ হি স্পোক, যখন তিনি এই কথাগুলো বলছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অব ওয়ারশিপ, পূজার্চনার যে আন্ডারলাইং ইগোইজম, অন্তর্নিহিত অহংকার, কোন পূজার্চনার না, সেই পূজার্চনার দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, যে পূজার্চনাটা দয়ালু ভগবানের প্রতি উৎসর্গীকৃত হয়, টু দ্য প্রভিডেন্স, ভাগ্য বিধাতার প্রতি উৎসর্গীকৃত হয়, দ্য কনসোলিং ডিভিনিটি, সান্ত্বনা দানকারী,
ঐশ্বরিক শক্তির প্রতি নিবেদিত হয়। উইদাউট এ হার্ট, অথচ যে পূজার্চনা মধ্যে কোনো হৃদয় নেই, বিশ্বাস নেই। ফর গড ইন আর্থকোয়েক, ভূমিকম্পের মধ্যেও যে ভগবান রয়েছে। গড ইন ভলকানো, ভলকানো অগ্নুৎপাতের মধ্যেও যে ভগবান রয়েছে। অর্থাৎ যে পূজার্চনা, যে ব্যক্তি সে বিশ্বাস করে না, যে ব্যক্তি বিশ্বাস করে না যে ভূমিকম্পের মধ্যেও ভগবান রয়েছে, আগ্নেয়গিরির মধ্যেও ভগবান রয়েছে, অর্থাৎ ধ্বংসাত্মক শক্তির মধ্যেও যে ভগবানের অস্তিত্ব রয়েছে, এটা যে বিশ্বাস করে না, শুধুমাত্র দয়ালু ভগবান, প্রভিডেন্স ভাগ্য বিধাতা, সান্ত্বনাদানকারী ঐশ্বরিক শক্তির প্রতি পূজার্চনা করে, তার পূজার্চনাটা সত্যিকারের পূজার্চনা নয়। তার পূজার্চনাটা হলো শুধুমাত্র তার অহংকারের প্রকাশ। যখন স্বামীজি এই কথাগুলো বলছিলেন, তার এই কথাগুলো ওভারওয়েম দ্য লিসনার, শ্রোতাদেরকে গভীরভাবে প্রভাবিত করলো। ওয়ান স, একজন দেখতে পেল, মানে বুঝতে পারলো, একজন দেখতে পেল, একজন বুঝতে পারলো। একজন বলতে এখানে সিস্টার নিবেদিতা বলছে, এই কথাগুলো যখন তিনি বলছিলেন তখন এই কথাগুলো শুনে একজন দেখতে পেল, মানে একজন বুঝতে পারলো। দ্যাট সার্জ ওয়ার্শিপ, এই ধরনের পূজার্চনা, ওয়াজ অ্যাট বটম মানে মূলত, অ্যাজ দ্য হিন্দু কলস, যেভাবে হিন্দুরা বলে, মিয়ারলি শপকিপিং, দোকানদারি, দেখনদারি। এই ধরনের পূজার্চনা সত্যিকারের পূজার্চনা নয়, এটা শুধুমাত্র দেখনদারি। ওয়ান রিয়েলাইজড, একজন বুঝতে পারলেন, একজন বলতে সিস্টার নিবেদিতা বুঝতে পারলেন। কি বুঝতে পারলেন? দ্য ইনফাইনাইটলি গ্রেটার, সেই অনন্ত বিশাল বোল্ডনেস, সাহসিকতাকে বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন। অ্যান্ড দ্য ট্রুথ অফ টিচিং, শিক্ষার সেই চরম শিক্ষাকে, শিক্ষার সেই সত্যটাকে বুঝতে পারলেন। কোন শিক্ষা? দ্যাট যে গড ম্যানিফেস্ট থ্রু এভিল, ভগবান খারাপের মধ্য দিয়েও প্রকাশিত হয়, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, ভালোর মধ্য দিয়েও প্রকাশিত হয়। সিস্টার নিবেদিতা বুঝতে পারলেন, সেই চরম শিক্ষাটাকে বুঝতে পারলেন, সেই অনন্ত বিশাল সাহসিকতা এবং শিক্ষার চরম সত্যটাকে বুঝতে পারলেন, যে ভগবান ভালোর মধ্যে যেরকম প্রকাশিত হয়, খারাপের মধ্যেও প্রকাশিত হয়। ওয়ানস, একজন বুঝতে পারলো, অর্থাৎ সিস্টার নিবেদিতা বুঝতে পারলেন, দ্যাট দ্য ট্রু অ্যাটিচিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, মন এবং ইচ্ছা, তার যে সত্যিকারের মনোভাব হচ্ছে সেটা, দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই পার্সোনাল সেলফ, যেটা ব্যাফেলড হবে না, যেটা বিভ্রান্ত হবে না বাই পার্সোনাল সেলফ, ব্যক্তিগত সত্তার দ্বারা। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, সেটাই হলো মানসিক দৃঢ়তা। অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছেন যে মানসিক দৃঢ়তাটা কি? হোয়াট ইজ ডিটারমিনেশন? না, মানসিক দৃঢ়তা বলতে আমাদের মাইন্ড, মনের সেই মনোভাবকে বোঝানো হয়েছে, যে মনোভাবটা আমাদের ব্যক্তিগত সত্তার দ্বারা বিভ্রান্ত হবে না। আমাদের যে আবেগ, আমাদের যে অনুভূতি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলোর দ্বারা যে মনোভাবটা ব্যাফলড হয় না, বিভ্রান্ত হয় না, সেটাই হলো ডিটারমিনেশন। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ দৃঢ় স্বরে ঘোষণা করলেন, টু সিক ডেথ নট লাইফ, টু সিক ডেথ, মৃত্যুকে খোঁজ, জীবনকে নয়, মৃত্যুকে অনুসন্ধান কর। স্বামী বিবেকানন্দ তার শিষ্যদেরকে বলছেন যে জীবনকে নয়, মৃত্যুকে অনুসন্ধান কর। টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, টু হার্ল, নিক্ষেপ করতে হবে একজনকে, টু দ্য সোর্স পয়েন্ট, তরবারির অগ্রভাগে নিজেকে নিক্ষেপ কর। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল, সেই ভয়ঙ্করের সঙ্গে একাত্ম হতে গেলে, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, সেই ভয়ঙ্কর শক্তির সঙ্গে একাত্ম হতে গেলে, টেরিবল বলতে এখানে মা কালীকে বোঝানো হয়েছে, সেই ভয়ঙ্কর শক্তির সঙ্গে একাত্ম হতে গেলে জীবনকে নয়, মৃত্যুকে অনুসন্ধান করতে হবে, আর মায়ের তরবারির অগ্রভাগে নিজেদেরকে নিক্ষিপ্ত করতে হবে। পরের স্ট্যান্জাতে চলে যাচ্ছি। ইট উড হ্যাভ বিন অল টুগেদার ইনকনসিস্টেন্ট, এটা অসঙ্গত হতো উইথ দ্য স্বামীজ আইডিয়াস অফ ফ্রিডম, স্বাধীনতা সম্বন্ধে স্বামীর যে ধারণা ছিল,
স্বামীর আইডিয়া অফ ফ্রিডম স্বাধীনতা সম্বন্ধে স্বামীজির যে ধারণা ছিল তার সঙ্গে এটা অসঙ্গত হতো। কোনটা অসঙ্গত হতো না, টু হ্যাভ সট টু ইম্পোজ, চাপিয়ে দেওয়া হিজ ওন কনসেপশন, তার নিজের ধারণাটা অন এ ডিসাইপল, একজন শিষ্যের ওপরে। অর্থাৎ স্বামীজি যদি তার কোনো শিষ্যের ওপরে তার নিজের ধারণাটাকে ইম্পোজ করতেন, চাপিয়ে দিতেন, তবে স্বাধীনতা সম্বন্ধে স্বামীজি যে ধারণা পোষণ করেন, যা বলেন, তার সঙ্গে এটা অসঙ্গত হতো, এটা ঠিক হতো না। অর্থাৎ স্বামীজি স্বাধীনতায় বিশ্বাস করেন, সেই তিনিই যদি কোনো সদস্য তার শিষ্যের উপরে তার মতবাদ চাপিয়ে দেন, সেটা তার ধারণার সঙ্গে, স্বাধীনতা সম্বন্ধে ধারণার সঙ্গে অসঙ্গত হতো। এবং স্বামী বিবেকানন্দ কখনোই কোনো শিষ্যের উপরে তার মতবাদকে চাপিয়ে দিতেন না। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট শিক্ষক হিসেবে আমার অতীত জীবনের সব কিছু, আমার অতীত জীবনের সিস্টার নিবেদিতা, তিনি ভারতবর্ষে আসার আগে, স্বামী বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করার আগে তিনি শিক্ষাবিদ ছিলেন, একজন শিক্ষিকা ছিলেন। তো তার সেই অতীত জীবনের তার অভিজ্ঞতাগুলো হ্যাড কন্ট্রিবিউটেড, তাকে সাহায্য করেছিল টু ইমপ্রেস অন মি মানে আমাকে বুঝতে সাহায্য করেছিল দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস, আমাকে বুঝতে সাহায্য করেছিল দ্য নেসেসিটি মানে প্রয়োজনীয়তা, অফ টেকিং অন গ্রহণ করার প্রয়োজনীয়তা, দ্য ইন্ডিয়ান কনসাসনেস ভারতীয় সচেতনতাকে গ্রহণ করার প্রয়োজনীয়তা। সিস্টার নিবেদিতা বুঝতে পারলেন যে ভারতবর্ষের সেবা করতে গেলে ভারতের আধ্যাত্মিক চেতনাকে বুঝতে হবে। ইন্ডিয়ান কনসাসনেস, ভারতের যে চেতনা, ভারতের চেতনা আধ্যাত্মিকতার মধ্যে নিহিত রয়েছে, সেই ইন্ডিয়ান কনসাসনেসটাকে তাকে গ্রহণ করতে হবে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং আমার যে ব্যক্তিগত বিভ্রান্তি, যে বিভ্রান্তিটা অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথের পিলগ্রিমেজ অর্থাৎ তীর্থযাত্রার সময়, তীর্থযাত্রার স্মৃতির সঙ্গে আমার যে মানসিক জড়তাটা, বিভ্রান্তিটা জড়িয়ে রয়েছে, ওয়াজ এ উইটনেস, সেটা এমন একটা সাক্ষী, এমন একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটাকে নট টু বি ফরগটেন, ভুলে যাওয়া যাবে না। টু দ্য স্ট্রং প্লেসেস, সেই সব শক্তিশালী জায়গাগুলোতে, শক্তপোক্ত জায়গাগুলোতে, এখানে শক্ত জায়গা বলতে বিভিন্ন মন্দির বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে, যেখানে পূজার্চনার আরও কঠিন কঠোর নিয়ম প্রচলিত রয়েছে, এইটাকে বুঝিয়েছেন। হুইচ, যে জায়গাগুলো ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ারশিপ, ভারতীয় পূজার্চনার পদ্ধতিটা হেল্ড ধরে রেখেছে ইন দ্যাট কনসাসনেস, সেই সচেতনতার মধ্যে। অর্থাৎ সিস্টার নিবেদিতা তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে যখন অমরনাথ যাত্রা করছিলেন, তখন তিনি দেখেছিলেন যে বিভিন্ন পূজার্চনার পদ্ধতি, বিভিন্ন রীতিনীতি, এগুলো দেখে তিনি, তার মনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেই বিভ্রান্তিটা তার মধ্যে কিন্তু থেকে গেছে সব সময়ের জন্য। তিনি যখন আরও কোনো কঠিন জায়গায় গেছেন, কঠিন জায়গা বলতে যেখানে আরও পূজার্চনার কঠিন কঠোর নিয়ম রয়েছে, সেই জায়গাগুলোতে যখন তিনি গেছেন, বলছি সেই জায়গায় আমার সেই যে অতীত অভিজ্ঞতাটাকে ভুলে গেলে হবে না, আমাকে মনে রাখতে হবে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনার মধ্যে এই ধরনের নিয়ম নীতিগুলো রয়েছে। তো আমাকে যদি এই ভারতীয় চেতনাটাকে গ্রহণ করতে হয়, আমাকে কি করতে হবে? আই সেড মাইসেলফ, আমি নিজেকে প্রস্তুত করলাম টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ, কালী পুজোর মধ্যে প্রবেশ করার জন্য, কালী আরাধনার মধ্যে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করলাম। অ্যাজ ওয়ান উড সেড ওয়ান সেলফ, ঠিক যেমনটা একজন নিজেকে প্রস্তুত করে টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটা নতুন ভাষা শিখতে, অথবা টু টেক বার্থ ডেলিবারেটলি জন্মগ্রহণ করার জন্য, বেপরোয়াভাবে জন্মগ্রহণ করার জন্য, ইন এ নিউ রেস, একটা নতুন ধর্মের মধ্যে, নতুন জাতির মধ্যে। বলছে কালী আরাধনাটা শেখার জন্য আমি নিজেকে প্রস্তুত করলাম, নিজের মনটাকে প্রস্তুত করলাম কালী আরাধনাটা শেখার জন্য। ঠিক সেই লোকের মতো যে লোকটি নতুন ভাষা শেখার জন্য নিজেকে প্রস্তুত করে, অথবা তার মতো
যে অন্য ধর্মে দীক্ষিত হওয়ার জন্য, অন্য জাতির মধ্যে বেপরোয়াভাবে জন্মগ্রহণ করার জন্য, অন্য জাতির মধ্যে বেপরোয়াভাবে জন্মগ্রহণ বলতে অন্য ধর্মে দীক্ষিত হওয়ার জন্য, অন্য কোনো সমাজে মানিয়ে নেওয়ার জন্য। আমরা জানি সিস্টার নিবেদিতা তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। তাকে যদি ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করতে হয় তাহলে এটা একটা সম্পূর্ণ নতুন জাতি, সম্পূর্ণ নতুন, এখানে আচার আচরণ সংস্কৃতি সম্পূর্ণ নতুন। তাহলে এটা যেন সিস্টার নিবেদিতার একটা নবজন্ম ঘটছে। টু দিস ফ্যাক্ট I owe to it that I was able to understand. আমি বুঝতে সক্ষম হলাম as much as I did, যতটা সম্ভব, of my master's life and thought, আমার প্রভুর, আমার মাস্টার বলতে এখানে স্বামী বিবেকানন্দ, মাস্টারের জীবন এবং তার চিন্তা ভাবনা সম্বন্ধে যতটা পারলাম বুঝতে চেষ্টা করলাম, বুঝতে সক্ষম হলাম। স্টেপ বাই স্টেপস, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, একটু একটু করে I began to comprehend মানে আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে শুরু করলাম, লিটল, একটু একটু করে বুঝতে শুরু করলাম। কাকে বুঝতে শুরু করলাম? স্বামীজির জীবনকে, স্বামীজির চিন্তা ভাবনাকে। অ্যান্ড ইন ম্যাটার্স অফ রিলিজিয়াস, ধর্মের ব্যাপারে, ধর্মীয় বিষয়ের ব্যাপারে, তিনি ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন, উইদাউট নোয়িং ইট, যেটা স্বামী বিবেকানন্দ নিজেও জানতেন না, তিনি ছিলেন এ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক, জাত শিক্ষক, অর্থাৎ ধর্মীয় বিভিন্ন বিষয়ে তিনি, স্বামী বিবেকানন্দ ছিলেন একজন জাত শিক্ষক। এই বিষয়টা হয়তো স্বামী বিবেকানন্দ নিজেই জানতেন না। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তিনি কখনোই চেকড, বাধা দিতেন না। এ স্ট্রাগলিং থট, একটা নূতন চিন্তাকে, স্ট্রাগলিং থট, অর্থাৎ যদি তার কোনো শিষ্যের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে কোনো নূতন চিন্তা আসে, যে চিন্তাটা স্ট্রাগল করছে, অর্থাৎ প্রকাশিত হয়নি, প্রকাশ হবে, সে একটা নূতন চিন্তা ভাবনা করছে, এইটাতে তিনি বাধা দিতেন না। বিইং উইথ হিম, এরপরে সিস্টার নিবেদিতা আরও একটা ঘটনা বর্ণনা করছেন যে বিইং উইথ হিম, একদিন তার সঙ্গে আমি ছিলাম। হোয়েন অ্যান ইমেজ অফ কালী, যখন কালী ঠাকুরের একটা ছবি ওয়াজ ব্রট ইন, ভেতরে আনা হল। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এই ছবির মধ্যে কিছু এক্সপ্রেশন দেখে, অভিব্যক্তি দেখে, আই সাডেনলি সেড, আমি হঠাৎ বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিব, ইসি। আমি বলে উঠলাম যে সম্ভবত স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিব, কালী হচ্ছে শিবের স্বপ্ন, অথবা কালী ঠাকুর শিবের প্রতিমূর্তি। আমরা এইভাবে বাংলা করতে পারি যে কালী ঠাকুর হচ্ছে শিবের স্বপ্ন বলতে শিবের রূপ, অথবা কালী ঠাকুর শিবের ধ্যানে মগ্ন, ইসি, তাই না? হি লুকড অ্যাট মি, তিনি আমার দিকে তাকালেন ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য। ওয়েল, বাহ, খুব ভালো বলেছো তো, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে প্রকাশ করো, নিজের মতো করে ভাবো। হি সেড জেন্টলি, তিনি খুব নম্রভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে এটাকে প্রকাশ করো। পরের স্ট্যাঞ্জা। অ্যানাদার ডে, আরও একটা দিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন, টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, যিনি জোড়াসাঁকোতে তার নিঃসঙ্গ বাড়িতে বসবাস করছিলেন, নিঃসঙ্গ অবস্থায় বসবাস করছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমাদের যাত্রা শুরুর আগে, অর্থাৎ যাত্রা ঠিক আগের মুহূর্তে, হি কোশ্চেন্ড মি, তিনি আমাকে প্রশ্ন করলেন অ্যাবাউট এ ডেথ সিন, একটা মৃত্যু দৃশ্য নিয়ে, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যেখানে আমি নিজে আগের দিন রাতে উপস্থিত ছিলাম, অর্থাৎ আগের দিন রাত্রিতে একটা মৃত্যু দৃশ্যে কোনো একজন মানুষ মারা গিয়েছিলেন, তো সেখানে সিস্টার নিবেদিতা উপস্থিত ছিলেন। সেই বিষয়ে স্বামী বিবেকানন্দ হঠাৎ তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে আগ্রহের সঙ্গে বললাম, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, সেই হঠাৎ উপলব্ধির সম্বন্ধে, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার কাছে এসেছিল। অর্থাৎ তিনি সেই আগের দিনের মৃত্যু দৃশ্য নিয়ে একটা প্রশ্ন করলেন, আর প্রশ্নটা শুনে হঠাৎ আমার মধ্যে একটা উপলব্ধি হলো, সাডেন রিয়েলাইজেশন হলো, হঠাৎ আমার ওই প্রশ্নটার হঠাৎ একটা উপলব্ধি করলাম, এবং উপলব্ধিটা হওয়ার পরে আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে খুব আগ্রহের সঙ্গে বললাম দ্যাট যে
রিলিজিয়ান্স ধর্ম ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজ, ধর্ম শুধুমাত্র ভাষা। উই মাস্ট স্পিক টু এ ম্যান, আমরা অবশ্যই একজন লোকের সঙ্গে কথা বলবো ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষায়। খুব ইন্টারেস্টিং কিন্তু। তো বলছেন যে বিভিন্ন ধর্ম হলো বিভিন্ন ভাষা, আমাদেরকে এটা বুঝতে হবে যে বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষা। আচ্ছা, ভাষার কাজ কি? ভাষার কাজ কি? ভাষার কাজ যোগাযোগ রক্ষা করা। সে বাংলা ভাষা হোক, হিন্দি হোক, ইংরেজি হোক, স্প্যানিশ হোক, চাইনিজ হোক, প্রত্যেকটা ভাষার উদ্দেশ্য কি? একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। আর প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য কি? না, ভগবানের কাছে পৌঁছানো, আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করা। এটাই তো ধর্মের উদ্দেশ্য। সে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য কি? আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা আর সেই পরমেশ্বরের দেখা পাওয়া। এটাই তো প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য। তাহলে প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য একই, প্রত্যেকটা ভাষার উদ্দেশ্য একই। তাহলে বিভিন্ন ধর্ম হলো বিভিন্ন ভাষার মতো। কি সুন্দর চিন্তা ভাবনা। উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আমরা একজন লোকের সঙ্গে কথা বলবো তার নিজের ভাষায়। যখন আমি এটা বললাম, সিস্টার নিবেদিতা বলছেন, যখন আমি এটা বললাম, হিজ হোল ফেস লাইটেড আপ, তার সমস্ত মুখটা উজ্জ্বল হয়ে উঠলো অ্যাট দ্য থট, সেই চিন্তায়। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেমড, তিনি আনন্দের সঙ্গে বলে উঠলেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র মানুষ হু টট দ্যাট, যিনি এই শিক্ষাটা দিয়েছিলেন। সিস্টার নিবেদিতাকে বলছেন যে তুমি একদম ঠিক বলেছ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একমাত্র একজন মানুষ ছিলেন তিনিও ঠিক এই কথাই বলেছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনিই ছিলেন একমাত্র লোক হু এভার হ্যাড দ্য কারেজ, যার একমাত্র সাহস ছিল টু সে, এটা বলার মতো, দ্যাট যে উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমরা অবশ্যই প্রত্যেক মানুষের সঙ্গে তাদের নিজের ভাষায় কথা বলবো, নিজের ভাষায় কথা বলবো, অর্থাৎ যে ভাষাটা তারা বোঝে সেই ভাষায় তার সঙ্গে কথা বলবো। ইয়েট পরের স্ট্যান্ডে যাচ্ছি। তো এটাই ছিল স্বামী বিবেকানন্দের ধর্ম সম্বন্ধে তার নিজস্ব চিন্তা ভাবনা। তাহলে তার চোখে সমস্ত ধর্ম সমান ছিল, তিনি কোনো ধর্মকে আলাদা করে দেখতেন না, পৃথকভাবে দেখতেন না, তিনি ছিলেন উদার। বলছে ইয়ার তবুও দেয়ার কেম এ ডে, তবু এমন একটা দিন এলো, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি এটাকে প্রয়োজন বোধ করলেন, টু লে ডাউন, প্রকাশ করতে, উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারেন্স, অভ্রান্ত পরিচ্ছন্নতার সঙ্গে, অর্থাৎ পরিষ্কারভাবে তাকে প্রকাশ করতে হলো হিজ ওন পজিশন, তার নিজের অবস্থান, ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, মাতৃপুজোকে নিয়ে। এমন একটা দিন এলো যখন তাকে দৃঢ়ভাবে মাদার ওয়ার্শিপ অর্থাৎ কালী মায়ের পূজার্চনার বিষয়ে তার অবস্থানটা কি, তার মনোভাব কি, এটা পরিষ্কার করে প্রকাশ করতে হলো সবার কাছে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট, আমার একটা বক্তব্য দেওয়ার কথা ছিল কালীঘাটে। অ্যান্ড হি কেম, তিনি আমার কাছে এলেন, টু ইনস্ট্রাক্ট মি, আমাকে কিছু নির্দেশ দেওয়ার জন্য, দ্যাট যে ইফ অ্যানি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধুরা শুড উইশ টু প্রেজেন্ট, উপস্থিত থাকতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে কিন্তু জুতো খুলে আসতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য শ্রোতার মতো। খুব পরিষ্কার করে বললেন যে আমরা যে জায়গায় আছি, যার পূজার্চনা করছি, এবং এই পূজার্চনার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো আছে সেটা কিন্তু বিদেশি লোক হলেও তাকে মানতে হবে। তাকে যদি এই কালী পুজোর সময় উপস্থিত থাকতে হয় তবে তাকে জুতো খুলে আসতে হবে, মেঝের উপরে বসতে হবে অন্যান্য শ্রোতাদের মতো। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, এবং ইন দ্যাট প্রেজেন্স, এই ক্ষেত্রে কোনো এক্সেপশন ওয়ার টু বি মেড, কোনো ব্যতিক্রম হবে না, সব নিয়মই পালন করতে হবে। অ্যান্ড আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং আমি নিজে এর দায়িত্বে থাকবো, আমাকে এই ঘটনাটা দেখভাল করতে হবে যাতে এর অন্যথা না হয়। আজকে এই পর্যন্ত রাখছি, পরের প্যারাগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আর প্রথম দুটো প্যারার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ।